তাহলে আপনাদের এবং জামাতের ভোট বাড়ল, এটা কি আপনাদের ক্যাম্পেইনের ফসল না বিপ্লবোত্তর বাংলাদেশে আপনাদের যে টার্গেট আপনারা ফিক্সড করেছেন সেটার ফসল? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। যেহেতু নির্বাচনের সামনে একটা সময়সীমা আছে আগামী বছর এবং ভোটের হিসাব এখন অনেক রাজনৈতিক দলেরই অনেক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এই জরিপটার প্রেক্ষিতে কথা বলার আগে আমি আসলে মানে বর্তমান প্রেক্ষাপটে মানে যে অবস্থায় বাংলাদেশ আছে এটা একটু বলি যে এনসিপি বলেন বা যে কোনো নতুন রাজনৈতিক দল বলেন, পুরনো রাজনৈতিক দল বলেন, সবাই কিন্তু এখন গণ অভ্যুত্থান পরবর্তী একটা অবস্থায়। মানে এটা একটা এমন না যে 5 বছর শেষ হয়েছে, একটা সরকারের পতন হয়েছে বা একটা সরকারের মেয়াদ শেষ হয়েছে, আরেকটা সরকার আসছে। সো এখানে ভোটের হিসাবটা গতানুগতিক যে হিসাবে আমরা করে আসি সরকারের রেজিম পরিবর্তনের পরে বা এই মেয়াদ শেষ হওয়ার পরে, তার থেকে এইবার প্রেক্ষাপটটা ভিন্ন। তো সেখানে ক্যাম্পেইনের জন্য আসলে ভোটের জন্য ক্যাম্পেইন সত্যিকার অর্থে এনসিপি শুরুই করে নাই বা করে নাই। কেন করে নাই? কারণ এনসিপি গঠন হওয়ার পর মানুষের কাছে পৌঁছানো শুরু করেছে। মানে আমরা ঢাকা থেকে বের হয়ে জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছি এবং আমাদের মানুষের কাছে পৌঁছানোর প্রথম বার্তাটা কিন্তু আমাদেরকে ভোট দেন, সামনে নির্বাচন আসছে, আমাদেরকে জয়ী করেন, এইটা না। আমরা মানুষের কাছে বার্তাটা পৌঁছাচ্ছি যে আমরা পুরনো ব্যবস্থাটা, আমাদের ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থাটা এখনো রয়ে গেছে। সো এই ফ্যাসিবাদী ব্যবস্থায় যাতে বাংলাদেশ সামনে আর চলতে না পারে, এই ফ্যাসিবাদী ব্যবস্থাটা যাতে একেবারে মানে বিলুপ্ত হয়ে যায়, সেই বার্তা নিয়ে কিন্তু আমরা যাচ্ছি এবং এটার জন্য এনসিপি সংস্কারে সবচেয়ে বেশি জোর দিচ্ছে। এবার ভোটের হিসাবে আসি, মানে আপনাদের যে আজকের বিষয়টা মাঝখানে একটা প্রশ্ন করি। আপনারা বলছেন যে আমরা এখন পর্যন্ত ভোট চাইনি এবং আমরা সবার কাছে পৌঁছতে পারিনি। না, আমরা পৌঁছানো শুরু করেছি, মাত্র শুরু করেছি। কারণ হচ্ছে আমাদের অভ্যুত্থানের পরেই আপনার 28শে ফেব্রুয়ারি রাজনৈতিক দলটা মানে 4-5 মাস সময় হয়েছে, এর পরেই কিন্তু আমরা আপনারটাই নিলাম যে আপনারা শুরু করেছেন। যদি এই অবস্থায় নির্বাচন হয়, আপনারা কি মনে করছেন যেটুকু সময় আছে এই সময়ের মধ্যে আপনারা জনগণের কাছে পৌঁছতে পারবেন? আমরা মানে খুব দৃঢ়ভাবে আশাবাদী। কেন আশাবাদী? এটার কৃতিত্ব এনসিপির যতটুকু ততটুকু বাংলাদেশের মানুষেরও। বাংলাদেশের মানুষ আসলে একটা নতুন কিছুর জন্য মুখিয়ে আছে। মানে নতুন কিছু বলতে নতুন দলের জন্য না, পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। আপনি দেখেন 15 বছরের যে স্বৈর শাসক যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমটা কি ছিল? এক ব্যক্তিকেন্দ্রিক, যে একমাত্র প্রধানমন্ত্রী হুকুম দিলে আইন শৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্র সরকার সব কিছু আপনার ওই হুকুমের মাপ মতো চলতো। তাহলে মানুষ এখন এই হুকুমবাজি থেকে আসলে মুক্ত হতে চায়। সো এটা যদি যে নতুন দলের মাধ্যমে হবে তাকেই তারা স্বাগত জানাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং ভোটের হিসাবটা আমি একটু বলি। এখানে কিন্তু আপনার লাস্ট বিএনপি বা বড় দলগুলো যদি নির্বাচন করে 2008-এর পর কিন্তু আর আসলে বৈধ নির্বাচন আমরা কিন্তু পাই নাই, যদিও বিভিন্ন বড় রাজনৈতিক দল আমরা 8টাকে ধরি করেছিল, অংশগ্রহণ করেছিল এই মানে অবৈধ নির্বাচন জেনেও তারা অংশগ্রহণ করেছিল। এখানে কিন্তু অনেক একটা বিশাল পার্সেন্টেজ আছে যারা জীবনে কখনো ভোট দেয় নাই এবং তাদের প্রায় 95% কিন্তু এই জুলাইপন্থী বা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী। এবং একটা সুইঙ্গিং ভোট যে যারা নির্ধারণ করে নাই, প্রায় 40%-এর মতো একটা শতাংশ আছে যারা এখনো নির্ধারণ করে নাই কোন রাজনৈতিক দলকে বা কাকে তারা ভোট দিবে। কেন নির্ধারণ করে নাই? কারণ এই যে গণ অভ্যুত্থান, এটা কিন্তু আমি আবারও বলছি যে একটা সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার এসেছে, আরেকটা সরকার আসবে ভোটের মাধ্যমে, তার আগে মাঝে কিন্তু গণ অভ্যুত্থান আছে। এবং গণ অভ্যুত্থানটা কেন হয়েছে সেটা যখন আপনি কি জরিপ নিয়েই কথা বলছেন? জরিপ কিন্তু মাথায় রাখতে হবে যে তরুণদেরকে দিয়ে করা এটা। হ্যাঁ, তরুণদেরকে করা হোক, কিন্তু এখানে একটা আপনি যেই জরিপই করেন, আপনি যদি এখানে কত শতাংশ এখনো
ভোট দেয় না, একটা সুইঙ্গিং পার্সেন্টেজ কিন্তু আছে যারা এখনো নির্ধারণ করে না। আপনার এই জরিপে হয়তো সেটা উঠে আসে নাই, কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা এখনো নির্ধারণ করে নাই কাকে ভোট দিবে। যদি আপনি আমার কথা বলেন বা আমার মতো অনেকের বলেন, আমরা যদি রাজনৈতিক দলে যুক্ত না হতাম, আপনি যদি জিজ্ঞেস করতে আমি কাকে ভোট দিব, যে এতদিন পর আমরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি কাকে দিব, আমি বলবো যে আমি এখনো ঠিক করি নাই, আমি দেখি। তাহলে এরকম ঠিক করি নাই এর পার্সেন্টেজ কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী আছে, এবং যারা নতুন ভোটার হয়েছে প্লাস প্রবাসী ভোট। হ্যাঁ ভাই, প্রবাসী ভোট কিন্তু এবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী ভোট এবার কিন্তু একটা গুরুত্ব, আমাদের দেশে একটা প্রচলন ছিল যে নারীরা পরিবারের পুরুষদের উপরে নির্ভর করতো কাকে ভোট দিবে, তাদেরকে জিজ্ঞেস করতো যে কাকে ভোট দিবে। বাট এইবার কিন্তু নারীরা অনেক একটা বিশাল যারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে নিজেরা ঠিক করে ভোট দিবে। আপনার কাছে আসবো, আপনারা মনে করছেন যে প্রবাসী ভোট, নারী ভোট এবং যারা নতুন ভোটার, যারা এখন সুইঙ্গিং ভোট, তাদের মধ্যে আপনারা ভালো করবেন। ডাক্তার না, আমরা ভালো করব না, এটা কিন্তু একটা মানে নির্ধারণ, একটা নতুন কিছু চাই, এটার উপর কিন্তু অনেক বড় কিছু নির্ভর করছে। আমি একটু ডাক্তার সাখাওয়াত হোসেন শান্তর কাছে আসতে চাই যে শান্ত ভাই একটা বিষয় খেয়াল করছেন যে বিএনপি 8 সালের নির্বাচন যদি ধরি, তাসনিমা যেমন বলছিলেন, বিএনপির ভোট কিন্তু 35 থেকে 40-এর মধ্যে ওঠানামা করছে। 2001-এ বাড়ছিল, এরপরে প্রশ্ন হলো বিপ্লব উত্তর বাংলাদেশ, বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে বিপ্লবের আগে এবং বিএনপির অবস্থান ভালো, বিএনপি নির্যাতিত হয়েছে, বিএনপির ভোট তো বারবার কথা, কিন্তু একই জায়গায় আছে, নদীর পানি তো একই থাকে না, হয় কমে নয় বাড়ে। আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনায় ডক্টর জাবিন আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথমত এই জরিপটা একটা পার্শিয়ালি একটা সার্টেন এজ গ্রুপ অফ পিপলের মধ্যে করা, 15 বছরের কিশোর থেকে শুরু করে 35 বছর, অর্থাৎ তরুণদের মধ্যে, কিশোর এবং তরুণদের মধ্যে করা। 24-এর গণ অভ্যুত্থানে তরুণদের প্রতি বা কিশোর এদের একটা বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। জেনজি তারা পুরনো ধারার রাজনীতি অনেকটা একটু কেউ কেউ পছন্দও করছে না। সেই বিবেচনায় এইখানে খুব ভালো হতো যদি দেখা যেত যে এই তরুণদের মধ্যে মেজরিটি অন্তত এনসিপিকে চায়। সেই তরুণদের মধ্যে এনসিপিকে চাচ্ছে মাত্র 15.84%। এনসিপির থেকে বেশি তরুণরা চাচ্ছে জামাত ইসলামকে, একটা ধর্মভিত্তিক দল যাদের মুক্তিযুদ্ধে দেশের বিরোধিতা করার একটা অগ্রহণযোগ্য ভূমিকা ছিল, যারা বাংলাদেশে একসময় নিষিদ্ধ ছিল। তারপরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবার পরে জিয়া রহমানের হাত ধরে রাজনীতিতে আসলো, সেই দলটিকে এনসিপির থেকে বেশি মানুষ চাচ্ছে। যদি এই জরিপটাকে আমরা আপাতত স্ট্যান্ড ধরি, এটা কিন্তু এনসিপির জন্য খুব সম্মানজনক নয়, সম্মানের। এনসিপি একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনাকে যে আওয়ামী লীগ 16 বছর ভুল লুণ্ঠিত করেছে, চেতনার অপব্যবহার করেছে, সেটার নিন্দা করে, কিন্তু মুক্তিযুদ্ধকে আপহোল্ড করা দল হলো এনসিপি, এই তরুণরা। আবার 24-এর গণ অভ্যুত্থানে যুদ্ধ করা দল। সেই তরুণদের থেকে জামায়াত ইসলাম বেশি সমর্থন আদায় করছে এই জরিপ অনুসারে এই সময়ে। এটা হচ্ছে তাদের জন্য একটু লজ্জার বিষয়। আমার এনসিপির সমালোচনা করলেন, এবার বলছি এবার হচ্ছে গিয়ে 21.45% জামাত ইসলাম, বিএনপি হচ্ছে 38.76% বা 39% প্রায়। এইখানে বিএনপির মধ্যে, বিএনপির যে তরুণদের মধ্যে এই সমর্থনটা আছে, এটা আমার মনে হয় যথেষ্ট আছে। বিএনপির মেজরিটি মানুষের একটু প্রবীণ যারা দেশের, তাদের আগ্রহ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মিশন, ভিশন, তার স্টেটসম্যান সুলভ যে আচরণ ছিল, দেশে বহুদলীয় গণতন্ত্র, বাকশাল পরবর্তী বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করা, বাংলাদেশে অনেক ভালো ভালো জিনিসের ইন্ট্রোডিউস করা, এই যে স্বাধীনতা দিবস পদক, এই যে 21শে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার, এরকম বহু জিনিস, নতুন করি, শিশু একাডেমি, শিশু হাসপাতাল, সব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করা। এমনকি বাংলাদেশে যে 4টা পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল অন্যান্য বাকশাল, সেই পত্রিকাকে আপনার উন্মুক্ত করে দেয়া জিয়াউর রহমানের। নারীদের জন্য যে আলাদা একটা মন্ত্রণালয় করতে হবে, শেখ মুজিবের আমলে তারা ভাবেইনি, জিয়াউর রহমান করেছেন। শিশুদের জন্য, নারীদের জন্য মন্ত্রণালয়, এরকম বহু কাজ তিনি করেছেন বলে সৎ মানুষ ছিলেন, সৎ জীবনযাপন করতেন এবং বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে অন্য উচ্চতায় নিয়েছিলেন বলে একটা। দ্বিতীয় হলো
এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকা রাখার জন্য বেগম খালেদা জিয়া যে দুর্দান্ত ভূমিকা রেখেছেন, দেশকে আবার গণতন্ত্রের দিকে ফিরিয়ে এনেছেন আন্দোলন সংগ্রাম করে, এবং তার পরবর্তীতে তিনি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন বা এই দলটাকে মাটি ও মানুষের দলে পরিণত করেছেন। এবং এই বেগম খালেদা জিয়া দেখেন, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একচাটিয়া সোল এজেন্ট হয়ে যায়, তারা শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল, শেখ মুজিবও ছিল, ভাবেনি যে মুক্তিযোদ্ধাদের জন্য একটা আলাদা মন্ত্রণালয় করা দরকার। এই বেগম খালেদা জিয়া 2001 সালে আবার নির্বাচিত হওয়ার পরে মুক্তিযোদ্ধাদের জন্য মন্ত্রণালয় করলো, প্রবাসীদের জন্য, যাদের, আমি শেষ করি সংক্ষেপে, প্রবাসীদের যেই আয়ে দেশটা টিকে থাকে, সেই প্রবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয় এই খালেদা জিয়াই করেছেন। সুতরাং খালেদা জিয়ার প্রতি আরেকটা শ্রেণীর মানুষের, নারীদের, মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করলেন, আরেকটা শ্রেণীর আগ্রহ আছে, ভালোবাসা আছে। ফলে একটু সিনিয়রদের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে শ্রদ্ধা, আনুগত্য, সেইটা মিলে ওই সংখ্যাটা অনেক বেশি হবে বলে আমার মনে করেন ধারণা। সেজন্য এই তরুণদের এখানেই যদি এতটা এগিয়ে থাকে, তাহলে সামগ্রিকভাবে কতটা এগিয়ে থাকতে পারে এটা আপনি পরে। শান্ত ভাই, আমি ডাক্তার সায়ন্তর সঙ্গে কথা বলছি, যিনি সাধারণ সম্পাদক রাজনৈতিক গবেষণা সংগঠন G9। বিএনপির মধ্যে যে কয়েকটি সংগঠন আছে যারা সরাসরি গবেষণা করে এবং বুদ্ধিভিত্তিক চর্চা করে, সেটা সাধারণ সম্পাদক আপনি। আপনার কাছ থেকে মনে করি কিংবা আমরা ধারণা করি আর 5 জন রাজনীতিবিদের মতো উত্তর আশা করি না আমরা সাংবাদিকরা। আমি চাচ্ছি যা জানতে, যে বিএনপি 8 সালের পরে এরপরে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো খুব বেশি গ্রহণযোগ্য হয় নাই। আপনাদের কাছে, একবার গবেষণা সংগঠনের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলছি, আপনাদের কাছে কি কোনো জরিপ আছে যে বিএনপির ভোট এরকম বেড়েছে বা বিএনপি ভালো করছে? না, এরকম গ্রহণযোগ্য কোনো জরিপ এখন বড় মাপে কেউ করেনি, আমরাও করিনি। কারণ আমাদের G9 থেকে সারা দেশব্যাপী এরকম জরিপ পরিচালনার মতো পরিস্থিতি আমরা এরকম মনে করিনি যে আছে, সেজন্য এটা করা হয় নাই। কিন্তু এটা সত্য, হ্যাঁ অবশ্যই দরকার, জরিপের অনেক গুরুত্ব আছে। যদিও পৃথিবীর অনেক নির্বাচনে, আমেরিকার মতো নির্বাচনে, ইন্ডিয়ার মতো দেশের নির্বাচনে এরকম বহু জরিপ অনেক সময় বড় বড় প্রতিষ্ঠানের জরিপ ভুল প্রমাণিত হয়েছে। ফলে এই জরিপ নির্ভর রাজনীতি বা জরিপ নির্ভর এটা হাইপ তোলা, এটা খুব জরুরি না। বা এই জরিপটাকে যে যতটা সব জায়গায় আলোচনায় আনা হচ্ছে, যত গুরুত্ব দেওয়া হচ্ছে, সেইটাও সম্ভবত একটু ওভার এস্টিমেট করা হচ্ছে আমার ধারণা। এইটা 8টা বিভাগে 8টা জেলা বেছে নিয়েছে, তার মধ্যে জরিপের সিস্টেমই তো এরকম, 16টা জেলা 32টি উপজেলায় নিয়ে 2000 উপরে করেছে। সেই হিসেবে না, সায়েন্টিফিক্যালি এটা ঠিক আছে, এটাকে গ্রহণ করেই তো আমরা আলোচনা করছি। কিন্তু এই জরিপের মতোই যে ভোটের ফলাফল হবে তেমন নাও হতে পারে, এটা বলছি আমি। তবে এই মুহূর্তে জরিপে যেটুকু পাওয়া গেছে, তাতে এনসিপি তাদের মতো করে নতুন একটা দল, তারা যে সমর্থন পাচ্ছে, তারা যে পদযাত্রা করছে সেখানে সমর্থন পাচ্ছে, নট ব্যাড। জামায়াত ইসলাম দীর্ঘদিন কাজ করতে পারে নাই, সেই তুলনায় তারা যা করছে সেটাও খারাপ নয়। বিএনপি বড় দল হিসেবে বড় জায়গায় আছে, সেটাও তাদের আশাবাদী করে। আপনি কি আশা করেন যে বিএনপি 70% হয়ে যাক? সেটা তো আমি নিজেও চাই না। কারণ বিএনপি এদেশের বড় দল, এই বাস্তবতা মেনেই আবার এটাও সত্য যে বিএনপি যদি সব হয়ে যায়, তাহলে বিরোধী দল করতে গেলে গণতন্ত্র কি করে চলবে? ভালো গণতান্ত্রিক আলোচনা চলছে, সুতরাং এরকম হওয়াটাই সঙ্গত। আমি একটু তাসনুবার কাছে যাই। তাসনুবা, একটা কথা বলবেন যে শান্ত ভাই কিন্তু বলছে যে এখন যে জরিপে, এই জরিপে যেটা এসছে, সেটা এনসিপির জন্য এই মুহূর্তে তরুণদের মধ্যে যে পার্সেন্টেজ এসছে, সেটা খুব বেশি সম্মানজনক নয়। এটা ওনার মত। এই বিষয়ে আপনি বলবেন। একটা বিষয় যে বাংলাদেশে তো আওয়ামী লীগের ভোট ছিল 35 থেকে 40%, সেটি গেল কোথায় মনে করছেন আপনি? আপনার ব্যক্তিগত মত, আপনার কোনো জবাব দেওয়া লাগবে না। আচ্ছা, শান্ত ভাই কিন্তু বললেন, বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমানের কথা বললেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বললেন, কিন্তু বর্তমান বিএনপির কথা কিন্তু আমরা শুনতে পেলাম না। কারণ ওই দুটো, আপনি যদি 91 যে বিএনপির মানে আওয়ামী লীগ কিন্তু জিতে যাবে একদম কনফার্ম ছিল, তারা মন্ত্রণালয়ও ভাগ করে ফেলেছিল, কিন্তু সেখানে মানে সরকার গঠন করেছিল বিএনপি। এখানে দেখেন 86 নির্বাচনে কিন্তু এরশাদের অধীনে কিন্তু বিএনপি অংশ নেয় নাই, হ্যাঁ নিয়েছিল জামাত সহ তারা। এবং এখানেও কিন্তু দেখেন আপনি, এটা কিন্তু মানুষ মনে রেখেছে, এজন্যই কিন্তু বেগম খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী বলা হচ্ছে। এবং এখনও দেখেন আপনি 2018-তে কিন্তু একটা অবৈধ নির্বাচন জেনেও কিন্তু বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীনে কিন্তু এই নির্বাচনে অংশ নিয়েছে জামাত সহ।
এই বিষয়গুলো কিন্তু ভোটের সময়, আমি একটু শেষ করি, অবৈধ নির্বাচন বলতে ব্যাখ্যা করুন। আর 2018 নির্বাচন তো রাতের ভোটের নির্বাচন, এটা ওনারা কি আগে জানা যায়নি যেটা অবৈধ? কেন জানা যায়নি ভাই? এটা শুধু তর্কের খাতিরে হচ্ছে আমাদের বলা। ওনাদের সভা অবশ্যই এটা ওই সময় মাঠে কাজ করে আমরা জানতাম না, ছিল না, এটা আমাদের বলার সাহস ছিল না। কিন্তু এটা 14, 18, 24 নির্বাচন যে মানে কোনো নির্বাচনই হচ্ছে না, এটা মানে একটা ডামি নির্বাচন, একটা রাতের ভোটের নির্বাচন, এগুলো সবাই সবকিছু জানতো। অন্তত এটার সাথে যারা সংশ্লিষ্ট, গণমাধ্যমে যারা কাজ করে তারা তো আরো বেশি জানতো। আমি শেষ করি, এটা কুইক বলে দিই যে আমি যেহেতু 18 নির্বাচন নিজে কভার করেছি, একেবারে দেখেছি, তো হ্যাঁ আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না সেই নিয়ে কারো প্রশ্ন ছিল না। এখন প্রশ্ন হলো এইটা কেউ আমরা জানতাম না, একেবারে নির্বাচন কভার করছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে খবর রাখছি, আমরা কেউ জানতাম না যে বাংলাদেশের ইতিহাসে এইরকম একটা নির্বাচন হবে যে রাতের বেলায় সিল মারা হবে। এটা আপনার সীমাবদ্ধতা তাহলে। আপনি জানতেন? আমি জানতাম না। এটা হচ্ছে আপনি দেখেন এই যতগুলো সিসি আপনার গ্রেফতার হচ্ছে বা তারা স্বীকারোক্তিমূলক বক্তব্য দিচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে তাদেরকে এই 18 নির্বাচন ম্যানিপুলেট করেছে। আমি আপনার প্রশ্নের উত্তরে আসি। আপনি যদি এখানে 18 নির্বাচন নিয়ে যদি এখন তর্ক করতে হয় 2000 এই গণ অভ্যুত্থানের পরে, সেটা ভাই খুবই দুঃখজনক হবে। মানে এটাকে যদি সাফাই গাওয়ার জন্য, সাফাই না, আমি বলছি যে ওইটা ছিল একবারে ইউনিক। আমরা জানতাম যে ভোট রিগিং হয়, সিল মারা হয়, কিন্তু রাতের বেলা হয় জানতাম না। তো কি আমরা সামনের ভোটে 2018 নির্বাচনে অংশ নেওয়া বিএনপি জামাত যে অংশ নিয়েছে, এটা অবশ্যই একটা ফ্যাক্টর হবে। এটা শুধু আমার মতো ছোট একজন মানুষ না, এটা অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন। এবার আমি আপনার প্রশ্নে আসি যে এই যে আপনি জরিপটা করছেন, এটা স্টাডি সংখ্যাটা কত? এটা যে 2000 কে, হ্যাঁ 2000, এটা যতই সায়েন্টিফিক হোক, 13 কোটি 12 কোটি ভোটারের দেশে আপনি 2000 মানুষের উপর কিন্তু এটা একেবারেই পর্যাপ্ত না। সো সেখানে কত পার্সেন্ট তরুণ কাকে ভোট দিবে, কি করলো, আমার কাছে মনে হয় যে এটা সম্মানের পরিধি ঠিক করার জন্য ইটস টু আর্লি। কারণ এনসিপি মনে করে যে এনসিপিকে প্রমাণ করা লাগবে এবং এখনো অনেক প্রমাণ করা বাকি। আমরা কিন্তু আগাচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে এনসিপি কখনোই যে আমরা অনেক কিছু হয়ে গেছে, আমাদেরকে ভোট দেন, নো। আমাদের আগে এই গণ অভ্যুত্থানে কি কারণে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এতগুলো মানুষ কি কারণে শহীদ হয়েছে, এটার প্রতি কিন্তু এনসিপি কেউ না হলো এককভাবে দায়ী। আপনি যদি এই ফ্যাসিবাদী ব্যবস্থার, যদি এই নির্বাচন, এই স্বৈরচারী ব্যবস্থার যদি আপনি কোনো পরিবর্তন করতে না পারেন, শুধু ভোট যখন আপনি গণ অভ্যুত্থানের থেকে বড় করে যদি আবার রাখা হয়, মানে এই গণ অভ্যুত্থানকে তুচ্ছ করে যদি পুরানো নির্বাচনী ব্যবস্থায় আপনি নির্বাচন দেন, এনসিপির কাছে এই পার্সেন্টেজগুলো কোনো কিছুই না। কারণ ওইটাই এনসিপির সম্মান ওখানেই, যে আমরা এই স্বৈরতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা দিয়ে যাব না, গণ অভ্যুত্থানের সাথে আমরা কোনো আপোষ করব না। এনসিপির সম্মানহানি তখনই হবে যদি এনসিপি গণ অভ্যুত্থানের সাথে, শহীদের সাথে, বাংলাদেশের শহীদের সাথে বেইমানি করে। আমার কাছে মনে হয় এনসিপি ওই জায়গাটাতে একেবারে দৃঢ়, এবং আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন যে এই নির্বাচনী ব্যবস্থার যদি কোনো রকম হেরফের না হয়, এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার যদি কোনো রকম হেরফের না হয়, তাহলে আমরা কিন্তু নির্বাচনে যাব না। সো এই পার্সেন্টেজ, ভোটের জরিপ, এগুলো অনেক পরের ব্যাপার, আমাদের পরের ব্যাপার। এবং এখানে স্টাডি সংখ্যাটা 2000, এটা আমি গতকালও এক জায়গায় বলছিলাম যে এটা খুবই অপর্যাপ্ত এবং অনেক জরিপ এখন এরকম হচ্ছে। ধন্যবাদ তাসনুবা। আমি একটা বলি আপনার কাছে, ওই একটা প্রশ্ন করছিলাম, সেটা উত্তরটা পরে নেব, যে আসলে বাংলাদেশে একটা বড় সংখ্যক ভোটার ছিল যারা আওয়ামী লীগের, তারা আসলে কই যাচ্ছে এটা নিয়ে একটু কথা বলবো, সেটা পরে আপনার পরে শুনবো। এখন শান্ত ভাই যে সরাসরি বলছে যে 18 নির্বাচনটা বিএনপি জামাতের জন্য একটা বড় ধরনের ফ্যাক্টর হয়ে যাবে মানুষের কাছে, মানে এনসিপির পক্ষ থেকে সরাসরি কিন্তু আপনাদেরকে একটা চ্যালেঞ্জ ইস্যু দেওয়া হলো। চ্যালেঞ্জের ইস্যু না, এটা তো যার যার মতামত দেওয়ার স্বাধীনতা তো সে প্রত্যেকের আছে, রাখে। নিশ্চয়ই তাদের কিছু স্ট্র্যাটেজি থাকবে, তারা করবে। প্রথমে আমি বলি যে তাসনুবাকে আমি বুঝাতে পারিনি যে বর্তমান বিএনপির নেতৃত্ব নিয়ে আমি বলিনি, এটা তাই বুঝতে ভুল করেছে। আমি বলেছি এই যে তরুণদের মধ্যে যেটা, এটা তো আছেই, এটাই হচ্ছে বর্তমান নেতৃত্বের প্রতি এখনকার তরুণদের আস্থার জায়গা। আর প্রবীণদের মধ্যে বা সিনিয়রদের মধ্যে, এই 35 বছরের উপরে যারা, তাদের মধ্যে বিএনপির গ্রহণযোগ্যতা আরও বেশি হবে কী কারণে, সেই ব্যাখ্যা দিয়েছি। সুতরাং বর্তমান নেতৃত্ব নিয়ে বলিনি, এটা কথা না। দ্বিতীয় কথা হলো, তাসনুবা বলছে যে 2018 সালের নির্বাচনের সময় তাদের বলার সাহস ছিল না।
তাদের বলার সাহস ছিল না, কথা বলতে চাই না, কিন্তু যখন একক স্টেক হোল্ডার হতে চায় এনসিপি তখন এই কথাগুলো চলে আসে অটোমেটিক্যালি। সেটা হলো এই এনসিপির অনেক নেতা 2-4 বছর আগেও 1 বছর আগেও মুজিব কোড পড়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছবি তুলতে আনন্দ বোধ করতেন, এটা ছিল তাদের অবস্থান। এই এনসিপির নেতারা, এই তাজনুবার যে বয়স আমি ধারণা করি 18 সালের নির্বাচনের সময় একেবারে ছোট ছিলেন না, তিনি তার প্রতিবাদটা কোথায় কতখানি রেখেছিলেন, কিংবা তার দলের নেতারা তখন প্রতিবাদের রাস্তায় নেমেছিলেন কিনা যখন বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা গুম খুনের শিকার হচ্ছে, হামলা মামলার শিকার হচ্ছে, মার খাচ্ছে, সেই অবস্থায় এই তরুণরা কোথায় ছিল? বরং বাংলাদেশের এই তরুণরা তো আপনাদের বাংলাদেশের এইটা একটু আপনাকে অ্যাকশন করে, তরুণরা তো আপনাদের উপরে হামলা মামলা নির্যাতনের তো একটা বেজের উপরে তো দাঁড়িয়েছে, তাদের যে ইমোশনটা ক্রিয়েট হয়েছে কেন? না সেটাই বলছি, নিঃসন্দেহে সেটা বলছি। এই তরুণরা যদি 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, সেই আন্দোলনের পরে তারা শুধুমাত্র কোটা তাদের যে দাবি ছিল সেটা পেয়ে শেখ মুজিবের মুরালে ছবি দিয়ে মিষ্টি খাইয়ে, ছাত্রলীগকে মিষ্টি খেয়ে, আগে মার খেয়েছে পরে আবার ছাত্রলীগের দেওয়া মিষ্টি খেয়েছে, এবং শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করে স্লোগান দিয়ে বের হয়ে আসা তরুণেরা, তাদের উত্তরাধিকার পরবর্তীতে আসছে। এই তরুণরা যদি তখন দেশের ফ্যাসিবাদ উৎখাত করবার জন্য নামতো বিএনপি জামাতের সঙ্গে, তাহলে এই সরকার এতদিন থাকে না 18 সালের পর থেকে। এই তরুণরাই এইবার যখন তাদের কোটা বা চাকরি প্রাপ্তির আশায় আন্দোলন করেছিল, আমি বিশ্বাস করি শেখ হাসিনা যদি ডেকে এদের বলতো যে আদালতের রায় যাই হোক, নির্বাহী আদেশে আমি পরে এটা পরিবর্তন করে দেব, তোমাদের কথা মতো সংস্কার হবে, আসো, এই তরুণরা আবার ফুলের মালা দিয়ে মিষ্টি খেয়ে বেরিয়ে আসতো অনেকেই। এই তরুণরা তাদের ওই জায়গার স্বার্থহানি হতে, তারপর যখন তাদের সতীর্থরা আক্রমণের শিকার হয়েছে এবং সেই সময়ে তাদের পিছন ফেরার পথটা কিছুটা সংকুচিত হয়ে গেছে, বিএনপি জামায়াত ইসলাম রাজনৈতিক দল হিসেবে এই তরুণদের সঙ্গে একাত্ম হয়ে এই সুযোগটা কাজে লাগিয়েছে। তাদের সামনে রেখেছে যে যদি বিএনপি জামায়াত হয় তাহলে নাশকতাকারী এটা বলে যত সহজে গুলি চালানো যায়, অতীতে যেটা আছে, এই ছাত্র জনতার সামনে দিলে এটা সম্ভব হবে না। ফলে এই তরুণদেরকে, এটা ছিল বিএনপি এবং জামায়াতের রাজনৈতিক কৌশল, সেই কৌশলের ফলেই এইবার অভ্যুত্থানে বিজয় হয়েছে। কারণ যে পুলিশ গুলি চালাতে যাবে, যে অন্য বাহিনীর সদস্য গুলি চালাতে যাবে, সে দেখছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্ররা তো ওর সন্তান, ওর ভাগ্নে, ওর ভাতিজি, যেই শিশুটার উপরে বা গৃহবধূর উপর চালাবে, সে ভেবেছে কার উপর গুলি চালাবো। শেখ হাসিনা নির্দেশ দেওয়ার পরও এক পর্যায়ে প্রতিরোধের মধ্যে তারা গুলি চালাতে পারেনি। কিন্তু এই সংখ্যক মানুষও যদি বিএনপি বা জামাতের সামনে থাকতো, 1 লাখ মেরে ফেলতো, দ্বিধা করতো না শেখ হাসিনার মতো খুনি। সুতরাং এটা ছিল একটা রাজনৈতিক কৌশল। সেই কৌশলে বিএনপি 16 বছর ধরে মার খেয়ে আন্দোলন করে গুম খুনের শিকার হয়ে তারপরে তাদের আন্দোলন জারি রেখে এই ফিল্ড তৈরি করেছে। জামায়াত ইসলাম এই ফিল্ড তৈরি করেছে। সেই ফিল্ডে যদি এই তরুণরা যদি এতটা স্বার্থপর না হয়ে আরও 5 বছর আগে নামতো, এই সফলতা 5 বছর আগে আসতে পারতো। আজকে তারা বলে বিএনপিকে, আপনারা 13 বছর কি করেছেন, আপনার নেত্রীকে বের করতে পারেনি, 13 বছর আপনারা বসে বসে কেন স্বার্থপরের মতো এই দেশটার ধ্বংস হওয়া দেখেছেন, আপনাদের 16 বছরের ভূমিকাটা কি ছিল? সুতরাং দায়ও সবার, অর্জনও সবার। 16 বছর ধরে যারা পারেনি তারা তো অন্তত চেষ্টা করেছে, তারা এমন তো নয় যে তারা গুম খুনের শিকার হয়নি। তা বিএনপি মহাসচিবের মতো অত্যন্ত সজ্জন ভদ্র একজন ভালো পলিটিশিয়ান, শিক্ষিত পলিটিশিয়ান, তার নামে 112টা মামলা ভাবা যায়। বিএনপি মহাসচিবের মতো মানুষকে রাউজানে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্থা করেছিল। কোথায় ছিল আপনাদের প্রতিবাদ তখন? বিএনপি মহাসচিব 13 বার জেল খাটতে হয়েছে এই 16 বছরে, কোথায় ছিল আপনাদের প্রতিবাদ? আপনারা এই লোকটার জন্য একটা প্রতিবাদের শব্দ কখনো উচ্চারণ করেছেন যে ঠিক আছে বিএনপির অনেকে খারাপ হতে পারে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা? প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ভোটগুলো গেল কোথায়? এত ভোট, 1 আর 2 নম্বর সায়ন্ত ভাই তো অনেকগুলো প্রশ্ন তুলেছেন আপনাদেরকে নিয়ে, সেগুলো একটু উত্তর দেবেন। হ্যাঁ, এটা যে 2018 নির্বাচন রাতে হয় নাই বা আগে জানা যেত না, এটার প্রেক্ষিতে যে আমাদের দলের 2-1 জন নেতা ছাত্রলীগ করতো। সো ওই 2-1 জন এই একটা মানে আমাদের এনসিপি নিয়ে যখন টকশোতে যায়, 2-1টা মানে একদম ফিক্স জিনিস থাকে যেগুলোকে মোকাবেলা করতে হয়, হ্যাঁ ফেস করতে হয়। তার মধ্যে হচ্ছে এটা যে 2-1 জন নেতা ছাত্রলীগ করতো। ওই 2-1 জন নেতা যে পুরো একটা গণ অভ্যুত্থানে অংশ নিয়ে মানে নিজের জীবনটাকে
সর্বোচ্চ রিস্কে রেখে যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বা মানুষ যে তাদেরকে গ্রহণ করে নিয়েছে, এবং তারা ছাত্রলীগে তারা না, একজন যে কোনো পোস্টেড নেতা ছিল না বা হলে ছিল, হোয়াট এভার যাই ছিল, সেটাকে দিয়ে এত বড় একটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার পরে এটাকে আমার মনে হয় না যেটাকে আসলে ভেঙে বলার আসলে কোনো কিছু আছে। তাকে জনগণ বা দেশের মানুষ গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অন্যতম ছাত্র নেতা হিসেবেই দেখে এবং সেভাবেই সামনে দেখবে, যদি না তার এর রাজনৈতিক কেরিয়ারে অন্য কোনো অভিযোগ না আসে যেটা জনগণ পছন্দ করবে না। আমার একটা প্রশ্ন, অবশ্যই বলেন। এখন কথা হলো, আপনারা নামলেন কোটা সংস্কারের জন্য, যদি সরকারের মুহূর্তে কোটা সংস্কারটা মেনে নিত হয়তো এই আন্দোলনটা সামনে এগোতো। ওই প্রশ্নে আসি, এক সেকেন্ড আমি বলি। প্রশ্ন হলো, আপনাদের উপর যখন ছাত্রলীগের নির্যাতন, সরকার নির্যাতন এবং আপনাদেরকে মারা হচ্ছে, তখন রাজনৈতিক দল বলেন, দেশের মানুষ বলেন, ছাত্র বলেন, জনতা বলেন, সবাই কিন্তু আপনাদের প্রতি মায়া মহাব্বত নিয়ে আপনাদের দিকে এগিয়ে এসে তারাও জীবন দিয়েছে। তো পরবর্তীতে এই যে ডিবেটটা হচ্ছে, ডিবেটটা কি শুরুটা আপনাদের পক্ষ থেকেই না? এবার আপনি তো অনেকবার ইন্টারাপ্ট করেন দেখে আগের কথাটা হারিয়ে ফেলি। এই আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে, কিন্তু এনসিপিও ছাত্রদের দল না, কিন্তু এককভাবে ছাত্রদের না। যেমন আমি কিন্তু কোনো কোটা বিরোধী আন্দোলনে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি যখন জুলাইয়ের রাজপথে নেমেছি বা জুলাইয়ের পক্ষে কথা বলেছি, কাজ করেছি, জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, আমি কিন্তু কোনো ছাত্র হিসেবে, আমি তখন একজন ডাক্তার, আমার চাকরি ছিল। সো এরকম প্রত্যেকটা পেশার নাগরিকরা কিন্তু অংশ নিয়েছেন, এবং এনসিপিটাও কিন্তু একটা বৈচিত্র্যপূর্ণ একটা দল। এখানে কিন্তু শুধুমাত্র ছাত্ররা নাই, ছাত্রদের নেতৃত্বদানকারী ছাত্ররা আছে, কিন্তু এখানে একটা বিরাট পোর্শন আছে যারা নন স্টুডেন্ট, যারা এই কোটা বিরোধী আন্দোলনে বা ছাত্রদের, এখন আপনাদের কথা হচ্ছে যে যারা এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়ে ফ্যাসিস্টের পতনের জন্য আন্দোলনে অংশ নিয়েছে। এখন আপনাদের কথা যে গত 16 বছর বিএনপি কিছু করে নাই, বিএনপি পাটাতন তৈরি করেছে আন্দোলনের, আমরা কোথায় ছিলাম বা ছাত্ররা কোথায় ছিল? ছাত্ররা স্টুডেন্ট ছিল, স্কুল কলেজে পড়তো। আমার বয়স না হয় 2018-তে ছাত্রত্ব শেষ হওয়ার পথে ছিল। এরা তো সবাই যারা নেতৃত্ব দিয়েছে, এদের তো এই রাজনীতিতেই আসার কথা ছিল না। এটাদের তো আমরা তো ছোটকাল থেকেই দেখে এসেছি আওয়ামী লীগ, বিএনপি। আমাদের তো নতুন, এদের তো ছোটকালে জন্মের পর স্বপ্ন দেখে নাই যে 18 সালে কোটা বিরোধী আন্দোলন করব, তারপর একটা রাজনৈতিক দল করব, এরকম কোনো স্বপ্ন দেখে নাই। এটা আসলে দীর্ঘদিন ধরে যে 16 বছর এবং তার আগেও 71-এর পর থেকেই যে একটা, এই যে বারবার আমাদের বিপ্লব যে ব্যর্থ হয়, এটার পরিপ্রেক্ষিতেই চলতে চলতে কিন্তু আপনি দেখেন, আপনি বলছেন যে 71-এর পরে 90-এর পর 24, এই যে এতগুলো বারবার রক্তপাত হচ্ছে, বারবার সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কু করে নামানো হচ্ছে, আমাদের দেশে কিন্তু ওই যে গণতন্ত্র ধারাটা ফিরছে না। এজন্যই পরবর্তীতে এই প্রজন্ম গিয়ে আপনার কোটা বিরোধী আন্দোলন করলো। 2018-তেও কিন্তু কোটা বিরোধী আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, এবং পরবর্তীতে এই নজিরবিহীন গণ অভ্যুত্থানের পরে কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করতো। এখানে এটা শুনতে খারাপ লাগলেও এই নেতৃত্বটা আপনারা রাজনৈতিক কৌশল বলেন বা আপনারা যে কথা দিয়ে এটা সাজান না কেন, একটা শক্ত, একটা যোগ্য বিরোধী দল যদি এই রাজনৈতিক ময়দানে থাকতো, তাহলে কিন্তু এত দূর পর্যন্ত যেত না। এই ছাত্ররা বা এই নাম জানা এরা কয়জন, এখানে আমি একটু শেষ করে, এখানেও আসতো না, বা এই যে এখন তারা এনসিপিও গঠন হতো না। এটা কিন্তু দীর্ঘদিন যে আপনারা শুধু জুলুম সহ্য করেছেন, অনেক মামলা হয়েছে, নির্যাতন হয়েছে, এগুলো কিন্তু সব কিছুই অস্বীকার করা হচ্ছে না, কিন্তু এগুলো যথেষ্ট ছিল না। এগুলো যথেষ্ট ছিল না দেখেই কিন্তু অর্গানিকভাবে এই গণ অভ্যুত্থান বাংলাদেশের মাটিতে নেমে এসেছে। এগুলো আপনাদের না দেয়নি? কেন নাড়া দিবে না? এটা কি কোনোভাবে অস্বীকার করা হয়? সেই পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গত 15 বছরের এতগুলো মানুষের, এই যে আপনি দেখেন বেগম খালেদা জিয়াকে পুরো নির্বাসনে পাঠানো হয়েছে, বিএনপিকে তো পুরো, এটা তো কখনোই আমরা অস্বীকার করি না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, কিন্তু সেটা কখনোই তাদেরকে সরকার পতনের আন্দোলনে পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। এবং এটাকে আমরা যখন বলি যে গত 15 বছরে যখন হাসিনা হয়ে টিকেছিল, স্বৈরশাসক হয়ে টিকেছিল, একটা বিরোধী দল না থাকারও এটা একটা ফসল। এই একটা যোগ্য একটা বিরোধী দল না থাকার বাংলাদেশকে ভুগিয়েছে। এটা কিন্তু আমরা এভাবে দেখি, কিন্তু তাই বলে আমরা তাদের নির্যাতনগুলোকে, তাদের অবদানগুলোকে কিন্তু অস্বীকার করি না। এখন আসেন যে আওয়ামী লীগের ভোট কোথায়? আওয়ামী লীগের কিন্তু
প্রথমে হচ্ছে যে এদেরকে তো আগে বিশ্বাস করাতে হবে যে এই দেশে হাসিনা খুনি। বিশাল একটা পার্সেন্টেজ তো বিশ্বাসই করে না যে হাসিনা হচ্ছে খুনি। আজকেও দেখেন আপনি বিবিসির যে প্রতিবেদন বের হয়েছে, তারা সরাসরি, আমি অনেকজনকে দেখলাম যে ডিফেন্ড করছে যে ওই ভয়েসটা হাসিনার কিনা, মানে ওই ভয়েসটা বোঝার চেষ্টা করছে না। এরপরও কিন্তু তারা মানতে নারাজ যে হাসিনা এভাবে নৃশংসভাবে, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের হাই কমিশনার ডিবি হারুন এবং থানার ওসি কিভাবে চেইন অফ কমান্ড মেনটেন হয়েছে, এরপরও কিন্তু এরা বুঝতে চায় না যে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের ডিবি, বিজিবি এবং সেনাবাহিনীর একাংশকে প্রধানমন্ত্রী নিজের মানুষকে খুন করার জন্য ব্যবহার করেছে। সো আওয়ামী লীগের ভোট প্রথমত হচ্ছে এই জিনিসটা যারা মানবে যে তারা হাসিনা খুনি ছিল, আওয়ামী লীগ একটা দল হিসেবে খুনি, দল মানে যাদের এই ভোটটা আসবে তারা অবশ্যই হচ্ছে আপনার যেই দলকে ভোটে থাকবে তাদের যাদেরকে পছন্দ হবে তাদেরকে ভোট দিবে। কিন্তু যারা আসলে মানেই না যে আওয়ামী লীগ কোনো ভুল করেছে, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী বাহিনী হয়ে গেছে এবং এই ছাত্রলীগ একটা গুন্ডা বাহিনী এবং 16 বছর ধরে তারা মানুষকে গুম খুন করে মানে আয়নাঘরের মতো একটা জিনিসের আবির্ভাব ঘটিয়ে তারা শাসক অবস্থায় ছিল, এই জিনিস যারা ব্রেইনে মানবে না, মনে মানবে না, তাদের ভোট আমার মনে হয় না যে এই দেশের কোনো রাজনৈতিক দল আসলে আশাও করে। এখন বলতে পারি, এখন প্রশ্ন হলো একেবারে গড়পড়তা 40%, জামাত 21%, আপনারা 16% ধরেন, 15.84, আওয়ামী লীগ 15.84। তার প্রশ্ন হলো, আমি যেটা বলেছিলাম যে বাংলাদেশে বিএনপির ভোট যা ছিল তাই আছে, জামাতের ভোট বেড়েছে, এনসিপির ভোট 0 থেকে 15.84 হয়েছে। আমার প্রশ্ন হলো যে আপনারা এখন ছিল কখনো না, 0 বলতে কি আপনারা শুরু করেছেন 0 দিয়ে। আচ্ছা, গণঅভ্যুত্থানের পরে মানে 28 ফেব্রুয়ারি 0 ছিল, প্রথম দিন 0। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশে আওয়ামী লীগ, আপনি বলছেন যে আওয়ামী লীগ এখন পর্যন্ত তারা স্বীকারই করে না, মানেই না যে তারা এই গণহত্যার সঙ্গে সম্পৃক্ত। তো সেই ভোটারগুলো আমরা কিন্তু অন্তপক্ষে এই জরিপে দেখছি না, সেই ভোটারগুলো মানে কোথায়? আওয়ামী লীগের তো থাকার কথা 40% বা 35%, তাদের 15%, বাকিগুলো কোথায়? বিএনপিরও তো তাই ছিল, মনে হচ্ছে জামাত বা আপনাদের মধ্যে গেছে, মনে হচ্ছে কিনা? এটা আসলে বলার প্রেক্ষিতে তো মানে আমি আপনি যদি আমি কোনো কমেন্টস করছি না, মনে হচ্ছে কিনা? না, আপনি তো কমেন্টস করেই ফেললেন, করেই বলছেন যে এখানে গেছে। এটা হচ্ছে আপনার আসলে আমার মতে এটা আপনার ব্যক্তিগত আপনার ব্যক্তিগত মতামত। তো এইভাবে তিনজনের তিন রকম ব্যক্তিগত মতামত হবে, কিন্তু মোটা দাগের কথা যেটা আমি বললাম যে যারা এটা মানে আপনি যদি বলেন যে কেউ কোনো দল এদেরকে পুনর্বাসন করছে কিনা ভোটের জন্য, আমার সেই অভিযোগ আছে, সেই অভিযোগ তো ভাই অভিযোগের তো শেষ নাই, কিন্তু সেটা আমার কাছে মনে হয় না যে এনসিপি কখনো সেই সুযোগ হবে। কেন হবে? কারণ এদেরকে পরাজিত করেই, এদের বিরুদ্ধে যুদ্ধ করেই এনসিপির জন্ম হয়েছে, বা ছাত্র জনতারা কিন্তু এদের বিরুদ্ধেই মূল আপনার সংগ্রামটা এদের আওয়ামী লীগের বিরুদ্ধে। ফ্যাসিস্ট কিন্তু আপনারা কোনো রিকনসিলিয়েশন চান না? সেটা অনেক পরে, এটা তো আমরা বারবার বলেছি। এটা শুনেন, এটা বিএনপির আওয়ামী লীগের বিচার একটা বিরাট ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। এটা কেউ চাইলেও হবে না, সেটা ভোটের কারণেও এনসিপি এটা আপনার কাছে একটু শান্ত ভাই অনেকগুলো প্রশ্ন একটু শেষ করি যে এনসিপি আমার এই ব্যাপারে, বা এনসিপি না, এই জুলাই গণ অভ্যুত্থানপন্থী কেউই এই প্রশ্নে কখনোই ছাড় দিবে না। আওয়ামী লীগ প্রশ্নে যে 2-1টা প্রশ্নে কখনোই ছাড় দিবে না, তার মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগ, যে যাদের এখনো বিচার হয় নাই। এবং আপনি দেখেন ট্রাইব্যুনালে, আপনি দেখেন আমি একটু কথা বলি, ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা কাদেরকে নিয়ে গঠিত? এই বিদ্যমান পুলিশ আইন শৃঙ্খলাই কিন্তু তদন্ত করছে। ম্যাক্সিমাম আসামি কারা? পুলিশই এই জুলাই সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছে, এবং এই পুলিশই কিন্তু এখন তদন্ত সংস্থার দায়িত্বে। এখানে অনেক বড় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এবং এগুলো নিয়ে কিন্তু পরিষ্কার কোনো কিছু এখন পর্যন্ত ট্রাইব্যুনালে থেকে কিন্তু এই বিচারের ব্যাপারটা অনেকটাই ধোঁয়াশা, আমাদের কাছে এখনো ধোঁয়াশা। এটা কিন্তু বাংলাদেশের বিদ্যমান বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলার প্রতি যে অনাস্থা মানুষের, এটাতে কখনোই আওয়ামী লীগের সুষ্ঠু বিচার হওয়ার আগ পর্যন্ত এ ধরনের কোনো কিছুর প্রশ্নই আসে না। ধন্যবাদ জাবিন। একটু শান্ত ভাই, ওই অনেকগুলো প্রশ্ন এসছে, শুধু একটাই বলবো যে যোগ্য বিরোধী দলের অভাবেই হয়তো শেখ হাসিনা এত বড় মহির রূপ ধারণ করেছিল। যোগ্যতার মাপকাঠি কি, এই কথাটা আওয়ামী লীগ ফ্যাসিবাদ কালে আমরা যখন টক শোতে বলতাম, ঠিক একই সুরে একই কথাটা আওয়ামী লীগের লোকজন বলতো।
যে বাংলাদেশে আওয়ামী লীগ তারা সরকারে আছে বারবার, তারা বিএনপি আন্দোলন করে নামাতে পারছে না, বিএনপির যোগ্যতা নেই, এমনও বলতো কোমরে জোর নাই। এই ঠিক এই ল্যাঙ্গুয়েজের এই কথাগুলো আমি নতুন করে শুনছি, এটা তো আওয়ামী লীগের ভাষা। একটা দেশে যখন একটা ফ্যাসিবাদ কায়েম হয়, একটা মানে পুরোটা দখল করবার একটা আঞ্চলিক এবং এই নিজস্ব প্ল্যান নিয়ে যখন আগায় 2008 সালে বাংলাদেশে ইন্ডিয়ার তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল, পরে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির যে কোয়ালিশন ইয়ার্স বইতে স্পষ্ট লিখেছে তাদের পরিকল্পনা মাফিক 111 এবং 111-এর পরে শেখ হাসিনা আসে জাতীয়তাবাদী রাজনীতিকে ভেঙে দেবার জন্য। সেই রকম একটা পরিকল্পিত ফ্যাসিবাদ, তার বিরুদ্ধে বিএনপির প্রধান নেত্রী তাকে জেলে নিয়ে গেল। বিএনপির দ্বিতীয় প্রধান নেতা তাকে কি নির্যাতন করে দেশ ছাড়তে বাধ্য করলো এবং তার কোনো বক্তব্য কোনো সংবাদ মাধ্যমে প্রচার করা যাবে না এই পর্যায়ে নিয়ে আসলো। সেই দলটাকে নেতৃত্ব দিয়ে বিভাগীয় পর্যায়ে বিএনপি যে অভূতপূর্ব সাড়া ফেলেছিল সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করবার পরও, এরপরে আর যোগ্যতা কি খোঁজেন আপনি? যেই দলটার উপরে এমন কোনো রাষ্ট্রীয় নিপীড়ন নাই যা চালানো হয়নি তার নেতাদের উপরে, কর্মীদের উপরে, শুধুমাত্র কেউ একজন বিএনপি করে, এটাই এই অপরাধেই তার ব্যবসা ধ্বংস করে দিয়েছে, তার বাড়িঘরে থাকা হারাম করে দিয়েছে। একটা শিক্ষিত গ্র্যাজুয়েট মাস্টার্স পাস ছেলে ঢাকায় এসে রিক্সা চালাতে বাধ্য হয়ে গেছে আত্মগোপনে থেকে। এইরকম একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বিএনপি যে রাজনৈতিক কর্মসূচি করেছে, 2023 সালের 28 অক্টোবর বিএনপি যে ঢাকায় অন্তত 15 লক্ষ লোককে জমায়েত করতে পেরেছে, বিভাগীয় সমাবেশগুলোতে অভূতপূর্ব সাড়া ফেলেছে, রাজনৈতিক যোগ্যতা বিএনপির ছিল। আপনি আওয়ামী লীগের লোকদেরকে আমরা এই জবাবটা দিতাম যে সন্ত্রাসী কার্যক্রমে আপনাদের সঙ্গে বিএনপি পেরে উঠছে না, আপনারা ওস্তাদ মানলাম, স্ট্রিট ভায়োলেন্সে আপনাদের সঙ্গে পেরে উঠছে না মানলাম, কিন্তু জনগণের কাছে জনগণের ভালোবাসা, সমর্থন, রাজনৈতিক কর্মসূচি, মানুষকে সম্পৃক্ত করে, এসবে তো বিএনপি কখনো ফেল করেনি। তাহলে 16 বছর ধরে এত ভাঙার চেষ্টা করার পরও বিএনপিকে ভাঙতে পারলো না কেন? যোগ্য বিরোধী দল বলতে আপনি কি বুঝানার? বরং এই যে জামিন বললো যে রাজনীতি এখন যাদের বয়স, তখন ওনার বয়স তখন ছাত্রত্ব প্রায় শেষ হয়েছে 18 সালে, অন্যরা তো বয়স কম, রাজনীতি করার ইচ্ছে ছিল না। রাজনীতি তো দরকার নাই ভাই, শুধু যারা রাজনীতি করে তারাই কি দেশের জন্য আন্দোলন সংগ্রাম করবে, তারাই প্রতিবাদ করবে? আপনি দেশের নাগরিক না? আপনার সমস্ত অধিকার লুণ্ঠিত হচ্ছে, ভোটের অধিকার নেই, মানবাধিকার নেই, মাথা উঁচু করে কথা বলতে পারেন না, সম্মানের সঙ্গে চলতে পারেন না, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে লুটপাট করে বিদেশে পাচার করে ফেলছে। আপনার কোনো দায়িত্ব নেই, আপনার শুধু চাকরিটাই চাওয়া, চাকরির জন্য আপনি মাঠে নামতে পেরেছেন, অথচ এত বছর আপনি ভোটের দাবিতে, মানুষের ইজ্জত রক্ষার দাবিতে, মানবিকতা দেখিয়ে, তাদের মানবাধিকার রক্ষার দাবিতে, গুম খুন বন্ধের দাবিতে আপনারা তো মাঠে তখন নামেননি। কেন নামেননি? আমরা তখন উৎসাহ প্রকাশ করে বলতাম যে এই জেনারেশন হচ্ছে স্বার্থপর জেনারেশন, তারা মোবাইল ছাড়া আর বিদেশে পড়তে যাবে, এটা ছাড়া বেশিরভাগই কিছু বুঝতে চায় না। কিন্তু 24-এ এসে আমাদের সে ধারণাটা বদলে গেছে যে না, তারা এই আন্দোলন সামিল হয়েছে, সেই জন্য আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। আমি জেল থেকে বেরিয়ে আমি বলছি যে এই তরুণদের কারণে এই যুদ্ধে সামিল হওয়াতে, এই যুদ্ধে জয় হয়েছে বলে আমি জেল থেকে বেরিয়ে আসতে পেরেছি, না হলে আজকে আমি কোথায় থাকতাম, আমার সন্তানদের কি হতো, আমি কে আদৌ কবে ছাড়া পেতাম কি না, নাকি আয়নাগরে ভাগ্যে যেত, আমরা তো কেউ জানি না। সুতরাং সকলের প্রতি কৃতজ্ঞ আমি। কিন্তু এই যে কাদা ছোড়াছুড়ি এবং স্টেক হোল্ডার হওয়ার যে প্রতিযোগিতায় অন্যকে ছোট করা, সিনিয়র নেতাদের নিয়ে মানে নানান রকমের অসঙ্গতিপূর্ণ কথা বলা, এটা বন্ধ করতে হবে। কারণ এই রাজনীতি আগে অনেকে করেছে বলে তাদেরকে মানুষ নিন্দা করে। বিএনপির মধ্যে অনেক নেতা যারা অসংলগ্ন কথা বলে তাদের বিএনপির কর্মীরাই পছন্দ করে না, বিএনপির কর্মীরাই পছন্দ করে না। সেখানে একটা ইয়াং গ্রুপ যারা নতুন রাজনীতি চালু করতে চায় তাদের কাছে তো এই ভাষা প্রত্যাশাই করা যায় না। সুতরাং সবাই মিলে এইসব না করে যার রাজনীতিটা করে, কাদা ছোড়াছুড়ি কিংবা মিলাইন করে কথা বলা, ইয়ে করা, সেটা কিন্তু বিএনপির পক্ষ থেকে এসেছে। আমি তো আপনি বলার আগে আমি বলছি বিএনপির পক্ষ থেকে আসেনি, সব পক্ষ থেকে আসছে। আমি বলছি বিএনপির যেই নেতারা এইরকম কথা বলেন, অসংলগ্ন কথা বলেন, তাদেরকে বিএনপির নেতাকর্মীরাই বেশিরভাগই অপছন্দ করে।
সেইখানে আপনার তরুণদের নেতৃত্ব দিবেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনবেন, সেই বন্দোবস্তকে আপনি বন্দোবস্তা বানায় ফেলতেছেন, রাজনীতির মুখই খুলতে দেবেন না, স্টিক করবেন এটা না হলে নির্বাচনে যাব না, ওটা না হলে এটা হবে না। আপনারা আপনাদের রাজনীতিটা করেন, মানুষই গ্রহণ করবে যদি দেখে আপনারা ভালো করছেন। অন্য কাউকে নিয়ে একটু অভদ্রচিত কথা বলার দরকার নাই তো আপনার। এনসিপির রাজনীতিটা তারা যে প্রত্যাশা জাগিয়েছিল এবং যেইভাবে আসতো, আমার ধারণা তারা আরও ভালো করত। এই যে এই ছাত্র অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, এই জনতার মধ্যে বিএনপি, জামাত, অন্য দল, নির্দলীয় সব ছিল। এই ছাত্রদের মধ্যে ছাত্রদল ছিল, ছাত্র শিবির ছিল, বামপন্থী বিভিন্ন সংগঠনের ছাত্র সংগঠন ছিল, এবং যারা কোনোদিন কোনো সংগঠন করেনি তারাও ছিল। আজকে এনসিপি যারা হয়েছে তার মধ্যে বিভিন্ন দল করা ছাত্র এসছে, কিছু নির্দলীয় আসছে, এবং এদের তরুণরা মিলে করেছে। সুতরাং এদের একটা শেপ নিতে সময় লাগবে। আদর্শিক একটা ভিত্তির ব্যাপার তো আছে। যে সারাদিন ছাত্রলীগের স্লোগান দিয়ে বেরিয়েছে, তা সে দল পরিবর্তন করলো, তার মধ্যে আদর্শটা বিলীন হয়ে নতুন আদর্শ আসতে টাইম লাগবে। যে ছাত্র দল করে যে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের নামে স্লোগান দিয়ে আসছে, সেই আন্দোলন পরবর্তীতে এনসিপিতে যুক্ত হয়ে গেলেই তার ভেতর থেকে বিএনপি চলে যাবে। যে বামপন্থা থেকে আসছে তার ভেতর থেকে বামপন্থা চলে যাবে। সুতরাং একটা মিশ্র দল, তাদের একটা শেপ নিতে সময় লাগবে। সমস্যাটা হচ্ছে আমরা যে তাদের এই আশাবাদের জায়গাটায় রাখবো, এটা এদের আচরণ এবং কথা দিয়ে সবাইকে দূরে সরে দিয়ে। একটু ধন্যবাদ শান্ত ভাই। একটু তাসনুবার কাছে যাই, আপনার কাছে 2 থেকে 3 মিনিট পাবেন আপনি। আপনাকে কোনো ইন্টারাপ্ট করবো না, আপনাকে কিচ্ছু করবো। যাক, স্বীকার করার জন্য আপনার নিজেরই মনে হচ্ছিল না যে আমাকে ইন্টারাপ্ট করেন। আপনি বলেন, আমি কোনো কোশ্চেন করব না। না, আসলে যখনই যুক্তি দেই তখনই এরকম অভদ্রতামি, বাচ্চা কাচ্চা, মানে প্রতিটা টক শোতেই আমাদেরকে বয়সের মানে সার্টিফিকেট দেখাতে হয়, বলতে হয় অমুক সালে এত ছিলাম, এখন এত হয়েছে। সো এগুলো অনেক পুরনো হয়ে গেছে। আমার কথা যদি আওয়ামী লীগের ভাষা মনে হয়, বা এটা না করলে নির্বাচন করব না, এটা না করা কি? এটা না করা মানে কি? সংস্কারে, মৌলিক সংস্কারে রাজি না হলে, মৌলিক সংস্কারে কি আছে? নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক আছে। এই জিনিসটাকে যেভাবে হালকা করে দেখছেন আমার সহ আলোচক, খুবই দুঃখজনক এটা। আপনি দেখেন, আমাদের শুধু বলছেন যে ভাষা আওয়ামী লীগের মতো। আপনারা দেখেন 15 বছর ধরে আমাদের উপরে নির্যাতন হয়েছে। এখন 15 বছর পর যার অবদানেই হোক, যে রাজনৈতিক কৌশলেই হোক, আমরা মুক্ত হয়েছি। সো এখন আমরা জুলুমবাজ হয়ে যাব, এখন অন্যদেরকে আমরা মজলুম বানাবো, ব্যাপারটা কিন্তু এরকম হওয়াটা কেউই আশা করে না। আপনি দেখেন যে আমাদের ভাষাটা আওয়ামী লীগের মতো, অন্যদের কি আওয়ামী লীগের মতো, তারা এখনো সেম প্রত্যেকটা সিস্টেম আওয়ামী লীগের মতো রেখে যেতে চাচ্ছে। জনগণই কিন্তু বলছে নব্য ফ্যাসিস্ট, এই কথাটা কিন্তু জনগণের কাছ থেকেই আসছে, যে কেউ যাতে নব্য ফ্যাসিস্ট হতে না পারে। তার মানে কি, এই যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিচার বিভাগ এবং দুদক, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে যে নিরপেক্ষ না করে, জবাবদিহির আওতায় না এনে প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে রাখার যে ব্যবস্থা ছিল, সেটাতে কিন্তু এখনো বিএনপি এই জায়গাটা থেকে সরছে না। বিএনপির এত বড় একটা, আপনি কিন্তু ইন্টারাপ্ট করবেন না এটা বলেছেন, কোনোভাবেই কিন্তু তারা ছাড় দিচ্ছে না। তারা কিন্তু প্রধানমন্ত্রী 10 বছরে মেয়াদে রাজি হয়েছে, এনসিসি যদি বাতিল হয়, এনসিসির পরিবর্তন হয় শর্ত সাপেক্ষে, তারা কিন্তু মাত্র কয়েকটা পন্থাতে কিন্তু রাজি হয়েছে। এই নির্বাচন কমিশনাররা যে সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রতিবেদন জমা দেওয়ার আগেই এই যে আইনের বিরোধিতা বিএনপি করেছে, ওই আইনের অধীনেই তারা নির্বাচন কমিশনারের নির্বাচিত করেছে। নির্বাচন কমিশনার নিয়োগ 2022-এর এই আইনটাকে মির্জা ফখরুল সাহেব বাকশালী আইন বলেছিল, অথচ ওই আইনের অধীনেই নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে। এবং আপনি দুদক বলেন, বিচার ব্যবস্থা বলেন, আইন শৃঙ্খলা বলেন, পুলিশের সংস্কার বলেন, কোনোটাতে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো বলেন, কোনোটাতেই কিন্তু তারা রাজি হচ্ছে না। এবং যেগুলো মৌলিক সংস্কার, কোনটাতে হয়েছে? 70 অনুচ্ছেদে হয়েছে, সংসদীয় কমিটিতে বিরোধী দলীয়তে হয়েছে। তারা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে নিরপেক্ষ আপনার প্রধান, সেটাতে কিন্তু তারা রাজি হয়।